ওকে ফাইন, এখন আসছে, সবাই সবাই দেখতে পাচ্ছে। ওকে ওকে, শুভ সন্ধ্যা সবাইকে। ব্র্যাম্পটন বাংলাদেশি কমিউনিটি সার্ভিসের পক্ষ থেকে আমি মামুন। সবাইকে অনেক ধন্যবাদ, আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করছিলেন আমাদের জন্য। আমাদের একটু কারিগরি সমস্যার জন্য একটু দেরি হয়ে গিয়েছে। তো আমাদের আজকের মেড ইন বাংলাদেশ আজকের পর্বের অতিথি হচ্ছেন শামীম আরা, ব্যারিস্টার শামীম আরা। উনি একজন লয়ার, বাংলাদেশি বংশোদ্ভূত একজন লয়ার। আমাদের জিটিএ এবং পুর অন্টারিওতে উনি ল প্র্যাকটিস করেন। আজকে আমাদের অতিথি হবেন উনি। তো ওনার কাছে যাওয়ার আগে আমি একটু আমাদের বিবিসিএস এর সিরাজ ভাইকে অনুরোধ করব বিবিসিএস আর মেড ইন বাংলাদেশ সম্পর্কে কিছু বলার জন্য। সিরাজ ভাই। Thank you, Mamun. Again, welcome everybody. Amader BBCS. This is the second event for Made in Bangladesh. And just to recap everybody again, the Made in Bangladesh key. Made in Bangladesh is the monthly Zoom meeting series organized by Brampton Bangladeshi Community Service, where we'll invite Bangladeshi Bengali business entrepreneurs or Bangladeshi Bengali working in different organizations. And that's why we want to make everybody known in the community that are here. So that's the main purpose. Brampton, our goal is to build a strong Bangladeshi community in the city. And one of the easiest way we can do that by helping each other. And also we believe if we are successful as an individual, only then we can become stronger community. So keeping all this in mind, we started this Made in Bangladesh event. And আজকে আমাদের গেস্ট হলো শামীম আপা, ব্যারিস্টার, এবং ইনশাআল্লাহ আজকের অনুষ্ঠানে আমরা অনেক কিছু তার কাছ থেকে জানতে পারবো। সো মামুন ভাই, গো অ্যাহেড। ওকে, থ্যাংক ইউ সিরাজ ভাই। তো সবাইকে আবার শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। তো ব্র্যাম্পটন বাংলাদেশি কমিউনিটি সার্ভিস সম্পর্কে আপনারা অনেকেই জানেন, অনেকেই আমাদের সাথে যুক্ত আছেন এবং অনেকেই আমাদেরকে অনেকভাবে সাপোর্ট করে যাচ্ছেন। তো সবাইকে আমি আরেকবার বলবো যে আমাদের ওয়েবসাইট, আমাদের ফেসবুক, আমাদের ইউটিউব এবং আমাদের হোয়াটসঅ্যাপ, আমরা এই 4টা প্ল্যাটফর্মেই আমরা অ্যাক্টিভ। একটু সময় করে একটু আমাদেরকে ভিজিট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের সাথে কানেক্ট করবেন। সেটাই আমরা চাই যে সবাই আমাদের সাথে কানেক্ট করুন এবং সবাই আমাদেরকে এভাবে সাপোর্ট করুন। আমি জাস্ট একটু আমাদের ওয়েবসাইটটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। তো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটটা। আমাদের ওয়েবসাইটটা রিসেন্টলি লঞ্চ করেছি আমরা। তো এটা ভেরি ভাইব্রেন্ট এবং লটস অফ ইনফরমেশন দেয়ার। আমাদের সব ধরনের প্রোগ্রামগুলো, আমাদের ছবির গ্যালারি এবং নেক্সট ইভেন্টগুলো এখানে আপডেট থাকে। এবং একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের বাংলাদেশি যে বিজনেসগুলো আছে তাদের একটা লিস্ট এখানে আছে। আপনাদের যে কোনো ধরনের সার্ভিস আপনারা যদি চেষ্টা করবেন প্রথমেই আমাদের বাংলাদেশি কমিটির কারো কাছ থেকে নেওয়ার জন্য। তো যে কোনো ধরনের সার্ভিস, সেটা প্লাম্বিং হতে পারে, রিয়েল এস্টেট হতে পারে, লিগেল হতে পারে, যে কোনো ধরনের সার্ভিস। তো তাদেরকে আমরা এনকারেজ করার জন্য তাদের একটা লিস্ট আছে এখানে, আমাদের ইভেন্টগুলো এখানে আছে। তারপর আচ্ছা, আমাদের ফেসবুকটা আপনারা যেতে পারেন। আমাদের ফেসবুকটা খুবই অ্যাক্টিভ এবং এটার মধ্যে আমাদের অনেক মেম্বার আছেন এখানে। ফেসবুকে আমরা রেগুলারই আমাদের কমিউনিটির বিভিন্ন অ্যাক্টিভিটিস গুলো শেয়ার করে থাকি। এবং আমাদের ভাই, জি সরি, জাস্ট আরেকবার দেখেন তো, লোক সবাই মেসেজ দিচ্ছে যে ভিডিওটা বন্ধ হয়ে গেছে, লেখা আসছে ভিডিও হ্যাজন্ট স্টার্টেড ইয়েট ইন ফেসবুক প্ল্যাটফর্মে। আমার মনে হচ্ছে, দেখি, আচ্ছা, তো ফেসবুকে তো লাইভ দেখানোর কথা হচ্ছিল। দেখতেছি। লাইভটা কি ফেসবুকে দেখতেছেন না আপনারা? আচ্ছা, দেখা যাচ্ছে না এখন? না, ভিডিও হ্যাজন্ট স্টার্টেড দেখা যাচ্ছিল, বন্ধ হয়ে গেছে। আমার এখান থেকে কিন্তু এখনো দেখা যাচ্ছে যে লাইভ অন ফেসবুক। আমি একটু দেখি, দাঁড়ান।
এবার আসছে। লাইবার আসছে, দেখা যাচ্ছে? এখন দেখা যাচ্ছে। এখন দেখা যাচ্ছে, রাইট? হুম। আচ্ছা, আপনি একটু অন্য কারোর সাথে একটু কনফার্ম করে নিবেন। হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি এখন। ঠিক আছে, হ্যাঁ, ফাইন। হ্যাঁ। হুম। তো সিরাজ ভাই, আপনি যদি একটু সংক্ষেপে মেড ইন বাংলাদেশটা একটু আবার বলেন, যারা আগে মিস করেছে একটু। ও সরি, একটু আপনাকে আবার একটু যদি একটু 2 মিনিট রিক্যাপ করেন একটু প্লিজ। Made in Bangladesh, it's the monthly meeting series যেটা organized by Brampton Bangladeshi Community Service, এবং বিবিসিএস এখানে ইনভাইট করবে আমাদের লোকাল বাংলাদেশি বাঙালি বিজনেসম্যান, এন্টারপ্রেনিয়র, or Bangladeshi or Bengali working in different organizations. Bangladeshi Brampton Bangladeshi Community Service's goal is to build a strong Bangladeshi community in our city, and the easiest way we all can contribute is by helping each other. And if we have a successful individual, and if we become a successful individual, only then we can have a stronger community. That's what we believe, and that's the whole purpose of arranging this Made in Bangladesh. So we know somebody who is in our local community, we can help them, we can get help from them. So it's a two-way street, it both ways. আমরা তাদেরকে help করবো, at the same time আমরা তাদের কাছ থেকেও help পাবো. So this is the whole idea of starting this Made in Bangladesh series meeting. থ্যাংক ইউ সিরাজ ভাই। তো শাইমা আপু, সরি আপনাকে অনেকক্ষণ ওয়েট করতে হচ্ছে আমাদের। আসলে আমরা সবাই তো আসলে শুরু করছি মাত্র, তো আমরা এখন একটু আমাদের অনেক কিছু শিখার আছে আর কি, আমরা শিখছি। তো সবাইকে আবার অনুরোধ করব, আমাদের ব্র্যাম্পটন বাংলাদেশ কমিউনিটি সার্ভিসের নিউলি লঞ্চ ওয়েবসাইট, আমাদের ফেসবুক গ্রুপ, আমাদের ইউটিউব চ্যানেল, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আপনারা জয়েন করবেন, এবং আপনাদের যে কোনো ধরনের মতামত শেয়ার করবেন, যে কোনো ধরনের ইনফরমেশন দরকার হলে আমাদের এখানে পোস্ট করতে পারেন। আমাদের কমিউনিটির অন্যান্য লোকজন সেখানে সবাই প্রচুর হেল্প করে, প্রচুর ইনফরমেশন দিয়ে এবং বিভিন্নভাবে একে অপরকে সাহায্য করে। তো হোপফুলি সবাই ওখানে জয়েন করবেন। সো অ্যাগেইন লেটস স্টার্ট। ওয়েলকাম শামিমা আপু আমাদের আজকের প্রোগ্রামে, আমাদের আজকের মেড ইন বাংলাদেশ প্রোগ্রামে। সো শামিমা আপু ও ব্যারিস্টার সলিসিটর এবং লয়ার, উনি অন্টারিওতে প্র্যাকটিস করছেন। তো শামিমা আপু, আপনাকে বিবিসিএস এবং আমাদের আজকের প্রোগ্রামে স্বাগতম। তো আপনার সম্পর্কে একটু কিছু বলেন আমাদেরকে। প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি বিবিসিএস আজকে আমাকে এখানে আসার সুযোগ করে দেবার জন্য, আমার পরিচিতি দেব, এবং আমি যদি কোনোভাবে কারো কোনো সহযোগিতা করতে পারি সেই সুযোগটা করে দেবার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমি এখানে প্র্যাকটিস করছি বর্তমানে। আমার হচ্ছে আরআল প্রফেশনাল কর্পোরেশন। আমি হচ্ছি টরন্টোতে, স্কারবোরোতে আমার অফিস। আর আমি মূলত প্র্যাকটিস করছি রিয়েল এস্টেট ল, ইমিগ্রেশন, রেফুজি অ্যান্ড উইলসন স্টেট ল। তো আপাতত আমি এই বিষয়গুলোতেই ফোকাস করছি। আর আমার এই যাত্রা অনেক লম্বা। আসলে আমি কানাডাতে 2013-তে আসার পরে আমি বাংলাদেশে তো অবশ্যই আমি শিক্ষকতা করতে, আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে আমি ওখানে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ওখানে ডিপার্টমেন্ট হেড ছিলাম, শিক্ষকতা করতাম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলাম ওখানে। পরে এখানে আসার পরে আমি আবার থেকে আরেকটা ডিগ্রি নেই, মাস্টার্স ডিগ্রি করি এলএলএম ইন ক্যানাডিয়ান কমন ল, এবং পরে আমি লাইসেন্সিং এক্সাম দেই। লাইসেন্সিং এক্সাম দেবার এই মধ্যে আমি আবার একটা ল ফার্মে কাজ করি, ইন্টার্ন হিসেবে যোগদান করি, কাজ শিখি। পরবর্তীতে যখন আমার লাইসেন্স হয়ে যায়, আমি যখন গেট কল টু বার হয়, তখন আমি এই প্র্যাকটিস শুরু করি। থ্যাংক ইউ। সো আমি জানি আপনার আইন বিষয়ে অনেক দিনের পদচারণা আপনার, বাংলাদেশ থেকে শুরু করে আপনি কানাডা ছাড়াও আপনি হংকং এ এই বিষয়ে ডিগ্রি নিয়েছেন, আমি জানি উচ্চতর ডিগ্রি নিয়েছেন বাংলাদেশের বাইরে বেশ কয়েক জায়গায়, এবং কানাডাতে আপনি আবার এখানে তো লাইসেন্সিং পরীক্ষা দিয়েছেন। তো আমাদেরকে একটু যদি বলতেন যে বিশেষ করে আমাদের কমিউনিটির অনেক প্যারেন্টস, lawyer এটা one of the most desirable profession in Canada, not only in our community, is whole Canada. You see that lots of parents, even Canadian parents,
মানে প্রেফার করে যে তাদের বাচ্চারা ছেলেমেয়েরা যদি লয়ার হতে পারতো। তো একটু যদি আমাদেরকে জানাতেন যে মানে কিভাবে এখানকার একটা স্টুডেন্ট ল প্রফেশনে আসতে পারে। আসলে লয়ার হওয়ার জন্য এখন আমি হচ্ছি লয়ার, কারণ আমার আগে থেকে আমার বাংলাদেশ থেকে আমার সনদ ছিল, আমি বাংলাদেশের সুপ্রিম কোর্ট বারে এনরোল ছিলাম। তো সেক্ষেত্রে যারা অন্য দেশ থেকে এখানে এসে আবার লয়ার হতে চায় তাদের ক্ষেত্রে একরকম পথ অবলম্বন করতে হয়, একরকম গাইডলাইন। আর এখানে বড় হয়েছে, এখানে পড়াশোনা করছে, তারপর তারা লয়ার হতে চায়, তাদের ক্ষেত্রে আবার আরেক রকম। দুটো একেবারেই ভিন্ন। যেমন আমি যদি আমার কথা বলি, ইন্টারন্যাশনাল ট্রেন্ড লয়ার হিসেবে আমার যেটা করতে হয়েছে, অ্যাক্রিডিটেশন নিতে হয়েছে এনসিএ থেকে, এবং তারপরে আমাকে তারা আমার ইকুইভ্যালেন্স দিয়েছে, যেহেতু বাংলাদেশ থেকে আমার ডিগ্রি করা ছিল, আন্ডারগ্রেড করা ছিল, আমি এলএলএম করা ছিল, তো সেগুলো আমাকে তারা ইকুইভ্যালেন্স দিয়েছে, ক্রিডেন্সিয়ালস পেয়েছি আমি। তারপরে আমার কিছু ক্যানাডিয়ান লয়ার ওরা আমাকে বলেছে যে এই ল গুলো কমপ্লিট করতে হবে, এবং তখনই আমি অসগুড থেকে অসগুড থেকে আমি একটা এলএলএম করে ফেলি। এবং সেটা কমপ্লিট করার পরে আমি পেলাম, which means that I am now ready to write the licensing exam, parent solicitor licensing exam. এটা হচ্ছে একরকম। আবার ইন্টারন্যাশনাল ট্রেন্ড লয়ার যারা, তাদের আরেকটা উপায় তারা করতে পারে, সেটা হচ্ছে যে সেলফ স্টাডি করে। সেটা হচ্ছে যে অ্যাক্রিডিটেশন করতে হবে, যে থেকে তাদের অ্যাসেসমেন্টটা করিয়ে নিতে হবে। অ্যাসেসমেন্ট করার পরে বুঝতে পারবে যে তার আসলে কয়টা পেপার কমপ্লিট করতে হবে। অনেক ডিপেন্ডস অন ক্রিডেন্সিয়ালস, কাউকে হয়তো 5টা পেপার কমপ্লিট করতে হয় 5টা ক্যানাডিয়ান লয়ের উপর, কাউকে হয়তো আবার আরেকটু বেশি করতে হয়, যেমন আমার ক্ষেত্রে আমাকে 8টা কোর্স কমপ্লিট করতে। তো এক একজনের এক এক রকম আর কি, এটা ডিপেন্ড করবে সে কোথা থেকে। আর এখানে যারা পড়াশোনা করছে তারা তো আন্ডারগ্রেড একটা ডিগ্রি করতে হবে, তারপরে যেটা হচ্ছে তাদের এলসেট দিতে হয়। এলসেটটা ইজ কম্পিটিটিভ এক্সাম আমি বলবো, কারণ এটা প্রচুর পড়াশোনা করতে হয়। মানে লয়ার হওয়ার জন্য বা এই পথে আসার জন্য প্রচুর পড়াশোনা করতে হয়, সারা জীবন পড়াশোনা করতে হয়। আসলে প্রফেশনেই পড়াশোনা আছে, বাট এখানে আমি যেটা বলবো যে হার্ড ওয়ার্কার হতে হবে, ডেডিকেশন থাকবে। তো এলসেট দেওয়ার পরে যেটা হয়, কোনো ল স্কুলে যদি অ্যাকসেপ্টেড হয়ে যায়, সে ডাইরেক্টলি সে কিন্তু জেডি করার পরে, জেডিটা কমপ্লিট করার পরেই কিন্তু সে সরাসরি লাইসেন্সিং এক্সাম জন্য তৈরি। এটা একটা হতে পারে। আবার আরেকটা যেটা হতে পারে, আমি দেখেছি এখানে আমার কি ফ্রেন্ডস যারা আছে এখানে, তারা আমার সাথে লাইসেন্সিং করেছে, ওরা এখানেই পড়াশোনা করেছে, কিন্তু ওরা যেটা করলো যে আন্ডারগ্রেড প্রোগ্রাম করলো, তারপরে আবার জেডি করার চেয়ে তারা প্রেফার করলো যে তারা হয়তো ইউকে বা অন্য কোনো দেশ থেকে তারা একটা গ্র্যাড প্রোগ্রাম করে আসলো, যেটাতে তারা গুলো ইকুইভ্যালেন্স পেয়ে যায়, ক্রিডেন্সিয়ালসটা তাদের, তখন সেক্ষেত্রে তাদের সময়টা এত বেশি লাগে না। দীর্ঘায়িত যে 8 বছর বা 7 বছরের যে একটা টাইম লিমিট থাকে, যে এই সময়টা পার করতে হয়, মানে ল স্কুলে এসে যেটা বলে, ও তুমি তো তাহলে 8 বছর ল স্কুলে, মানে লয়ার হতে হলে তো তোমার তো তাহলে 8 বছর পড়াশোনা করতে, এরকম একটা ইয়ে থাকে আর কি। তো সেটাও কিন্তু ইচ্ছা করলে সংক্ষিপ্ত করা যায়। সেটা যদি অন্য বাইরের একটা কান্ট্রি, যেমন ইউকে থেকে যদি কেউ পড়াশোনা আসে, সেক্ষেত্রে হয়তো এখানে এসে জেডি না করেও সরাসরি লাইসেন্সিং এর জন্য এলিজিবল হতে, হয়তো সেক্ষেত্রে তাকে আরো কয়েকটা কোর্স কমপ্লিট করতে হয়, এরকম ভাবেও সম্ভব হয়। আচ্ছা, অনেক ধন্যবাদ, আপনি অনেক বিস্তারিত বলেছেন। তো দর্শক, আপনাদের সবাইকে জানিয়ে রাখি, ইন্টারন্যাশনাল ইমিগ্রেন্টদের মধ্যে লয়ার এবং ডাক্তার যারা আসেন, তাদের মধ্যে এসে আবার এখানে সবাইকে লাইসেন্সিং পরীক্ষা দিতে হয়, এবং দ্যাট ইজ ওয়ান অফ দ্য ভেরি টাফেস্ট এক্সাম। আমাদের স্বামী আপা অনেক লাকি যে উনি এখানে লাইসেন্সটা পেয়েছে প্র্যাকটিসিং এর জন্য। শি ইজ ওয়ান অফ দ্য ভেরি ফিউ ইন্টারন্যাশনাল ট্রেন্ড লয়ার ফ্রম বাংলাদেশ who is practicing. So we are very proud of you. Thank you. Thank you. আচ্ছা, তো এর মধ্যে দর্শকদের একটু বলে রাখি, আপনারা আপনাদের any kind of question আপনারা যদি যেটা আপুর কাছে জানতে চান, আজকে শাইমার আপুর কাছে জানতে চান, সেটা আমাদের এখানে কমেন্টে লিখলে সিরাজ ভাই প্রশ্নটা পড়ে শোনাবে। তো অবশ্যই শামিমারা আপু উনি অবশ্যই চেষ্টা করবেন এইটা উত্তর দেওয়ার জন্য আমাদেরকে। তো আজকে আমাদের যেহেতু সময় অনেক নেই, আমরা কয়েকটা জিনিস আপু আজকে এখানে কভার করবেন। এখানে উনি রিয়েল এস্টেট, উইল, ফ্যামিলি ল, ইমিগ্রেশন এন্ড রিফিউজি ল, এই বিষয়গুলো নিয়ে কভার করবেন। তো আপনাদের যদি এই কোনো একটা বিষয়ের মধ্যে কোনো ধরনের প্রশ্ন থাকে, আমাদেরকে এখানে কমেন্ট করে জানাবেন, উনি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবেন। তো নেক্সট শুরু করি আমরা রিয়েল এস্টেট ল দিয়ে। তো রিয়েল এস্টেটটা হচ্ছে আমাদের কমিউনিটির ওয়ান অফ দ্য ভেরি, মানে
ইন্টারেস্ট আছে যে লটা, কারণ হচ্ছে অলমোস্ট বাড়ি কিনতে গেলে আপনাকে এই জিনিসটা এই প্রসেসটার মধ্যে যেতে হবে। সো এটা একটা বাড়ি কেনার একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট। সো এই প্রসেসটা যদি আমাদেরকে একটু সংক্ষেপে বলতেন যে একটা বাড়ি কেনার সময় একজন লয়ার কিভাবে সাহায্য করতে পারে, এবং আপনি আমাদেরকে আমাদের কমিউনিটির জন্য এখানে কিভাবে সাহায্য করতে পারেন রিয়েল আচ্ছা, এস্টেটের আমি ব্যাপারে। শুরুতে একটা কথা বলে রাখি, আজকে আমি যাই আলোচনা করব এগুলো কোনোটাই কিন্তু লিগাল অ্যাডভাইস না। ইন টার্মস অফ এটা হচ্ছে জেনারেল, একটা জেনারেল অ্যাডভাইস, যেটা জি হচ্ছে যে জেনারেলি মানে একজন লয়ার যতটুকু বলতে পারে। কিন্তু এটা আপনি মানে বা এখানে যারা আজকে যারা উপস্থিত যারা আছেন তারা কিন্তু এটাকে মানে ইটস নট লাইক আমি এটা লয়ার রিলেশনশিপ যাতে এখানে এস্টাবলিশ না হয় সেটা আমাদের সবসময়, কারণ ইটস এ রেগুলেটেড প্রফেশন, আমাদেরকে সে ব্যাপারে সবসময় খেয়াল রাখতে হয়। আমরা কোথায় থাকি বা কোনো লেকচার সেশন থাকে, আমাদের মেক শিওর করতে হয় যে এটা এখানে কোনো সলিসিটর ক্লায়েন্ট রিলেশনশিপ যাতে এস্টাবলিশ না হয়। তো আমরা যা কিছু ডিসকাশন করব এটা হচ্ছে একটা জেনারেল অবজারভেশন, বা এটা আপনারা বলতে পারেন যে একটা জেনারেল গাইডলাইন হিসেবে আপনারা বলতে পারেন। হাউএভার এটা ব্যক্তি থেকে ব্যক্তি বা অবস্থা থেকে অবস্থার কারণে ভ্যারি করতে পারে, কারণ এক একজনের ক্ষেত্রে এক এক রকম পরামর্শ প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে আমি বলবো যার যার প্রয়োজন অনুসারে তারা অবশ্যই একজন লয়ারের শরণাপন্ন হওয়া। যেমন আমি শুরু করছি যে আপনার রিয়েল এস্টেট প্রশ্ন যেহেতু এখন রিয়েল এস্টেট ইটস এ বাস্ট এরিয়া, এক একটা প্র্যাকটিস এরিয়া ইটস বাস্ট, অনেক কিছু আছে, বলে অনেক কিছুই করা যায়। তো আসলে তো এই স্বল্প সময়ে অনেক কিছু ডিসকাস করা যাবে না। তো বেসিক কিছু বিষয় আমি বলি, যেমন একটা যেটা হয় যে প্রি কনস্ট্রাকশন, অনেকেই প্রি কনস্ট্রাকশন কন্ডোমিনিয়াম কিনছেন বা প্রি কনস্ট্রাকশন টাউন হাউস কিনছেন। প্রি কনস্ট্রাকশনের আমি সবসময় বলবো, বা এই প্রি কনস্ট্রাকশন না হলেও যদি আপনি একটা রিসেল হাউসও কিনতে, যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আপনার যে এগ্রিমেন্ট অফ পারচেজ এন্ড সেল এর যে ডকুমেন্ট আছে এটা একটু রিভিউ করিয়ে নেওয়া, বিকজ এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই আপনার যে এই এগ্রিমেন্ট অফ পারচেজ এন্ড সেল এই দলিলটা, এই ডকুমেন্টটা, এটা ফার্ম হওয়ার আগে আমি বলবো একবারকে আপনি দেখিয়ে নিন, রিভিউ করিয়ে নিন, কারণ ওখানে কি টার্মস এন্ড কন্ডিশনস গুলো লেখা আছে এটা আপনি হয়তো সবকিছু আপনি বুঝতে পারছেন না, বা হয়তো যেটা না বোঝার কারণ পরবর্তীতে আপনাকে সেটার বিশাল একটা মাসুল দিতে হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, যেমন একটা রেন্টাল প্রপার্টি আপনি কিনতে যাচ্ছেন, কিন্তু আপনার সেই বিষয়টা আপনার হয়তো আপনি জানেন না যে ওটা ওখানে একটা কনফার্মেশন বা টেনেন্টের কাছ থেকে একটা অ্যাকনলেজমেন্টের প্রয়োজন হতে পারে। রেন্টাল প্রপার্টিটাই নিচ্ছেন নাকি আপনি ভ্যাকেন্ট পজিশনটা চাচ্ছেন? আচ্ছা, ইউ হ্যাভ টু মেক শিওর বিফোর এভরিথিং যে সবকিছু ওই আপনার এগ্রিমেন্ট অফ পারচেজ এন্ড সেলের মধ্যে সবকিছু বলা আছে। ইন্সপেকশনের বিষয় একটা থাকে, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনি একটা বাড়ি কিনতে যাচ্ছেন, ইউজ হাউস কিনতে যাচ্ছেন, রিসেল হাউস কিনতে গেলে ইন্সপেকশনের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। সো অ্যাসেসের প্রয়োজন হতে পারে, অনেক সময় ইন্সপেকশনের প্রয়োজন সবসময় হতে পারে। সেক্ষেত্রে অনেকে যেটা করে ওয়েভ করে, এই ওয়েভ করাটা আমি এটার পক্ষপাতী না, কারণ পরবর্তীতে আপনার যখন কোনো ডিফেক্ট অ্যারাইজ করবে, হ্যাঁ এখানে মাইনর যে ইস্যুগুলো আছে সেগুলো ঠিক আছে, টাইটেল ইন্স্যুরেন্স থাকে সেটা দিয়ে হয়তো কভার হয়ে যাচ্ছে, কিন্তু মেজর কোনো ইস্যুস যদি হয় অ্যারাইজ করে তখন আপনি কোথায় যাবেন, তখন আপনি কি করবেন? ঠিক তেমনি কনস্ট্রাকশনের ক্ষেত্রে আমি বলবো ডকুমেন্টটা যদি রিভিউ করিয়ে নেন ভালোভাবে লয়ারের মাধ্যমে, তাহলে অনেক বড় বড় খরচের হাত থেকে কিন্তু বেঁচে যাবেন। সো ইট ইজ অলওয়েজ বেটার ফার্স্ট যে আপনি যখনই চিন্তা করবেন আপনি একটা বাড়ি কিনতে যাচ্ছেন বা আপনি একটা রিয়েল এস্টেট প্রপার্টি কিনতে যাচ্ছেন, এটা হচ্ছে একটা বিষয়। আর দ্বিতীয় যে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনার ক্লোজিংটা কবে, আপনার ফাইনাল ক্লোজিং, এখানে আপনার ফাইন্যান্সটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি এরকম দেখেছি অনেক ক্লায়েন্ট, ইটস এ ব্যাড এক্সপেরিয়েন্স, যেটা কিনা তাদের মর্গেজ প্রি অ্যাপ্রুভড হয়নি কিন্তু তারা ডিল ফার্ম হয়ে গেছে। এখন মর্গেজ প্রি অ্যাপ্রুভ না হওয়ার কারণে ডিল ফার্ম আছে, ক্লোজিং ডেট জানে তারা, অ্যাপ্রোচিং ক্লোজিং ডেট, তার কিন্তু ফাইন্যান্স জোগাড় হয়নি। এখন কি হবে? ইট ফল অ্যাপার্ট বিকজ আমি তো ফাইন্যান্স করতে পারি, আমি ডিলটা ক্লোজ করি, তাহলে কি হলো? আমার যে ডিপোজিটে আমি যে টাকাগুলো দিলাম সেটাও আমার গেল। সো ইট ইজ ভেরি ভেরি, আপনার মর্গেজ প্রি অ্যাপ্রুভালটা করিয়ে নিতে হবে এবং আপনার ডিলটা ফার্ম হওয়ার আগে আপনি রিভিউ, এই দুটো জিনিস আমি আগে বলবো, এরপরে ডিপেন্ড করবে আসলে কার কি রকম কোয়েশ্চেন সেটা। আচ্ছা, ঠিক আছে। তো আমাদের একটা প্রশ্ন ছিল যে প্রি কনস্ট্রাকশনের সময় আপনি তো প্রি কনস্ট্রাকশনটা অনেক আগে এটা ডিল করলেন, তো প্রি কনস্ট্রাকশনের সময় আপনার বিল্ডার আপনার কাছে ইনফরমেশন চাইলো যে তোমার লয়ারের ইনফরমেশন পাঠাও আমার কাছে, আপনি লয়ারের ইনফরমেশনটা পাঠালেন, ঠিক আছে। পাঠানোর পর সামহাউ আপনার ওই লয়ারের সাথে আপনার আন্ডারস্ট্যান্ডিং হলো না,
এখন আপনার কি অপশনটা আছে যে আপনি সেকেন্ড আরেকজন লয়ারের ইনফরমেশন পাঠাতে পারেন প্রি কনস্ট্রাকশন অফিসে, নাকি যেটা একবার পাঠিয়েছেন ওর না, কাছেই কাজ অবশ্যই করতে হবে? পাঠাতে পারেন, অবশ্যই পাঠাতে পারেন। ইটস নট আচ্ছা আচ্ছা নেসেসারি, অফ কোর্স ইটস আচ্ছা নট নেসেসারি। আচ্ছা, আমাদের এই একটা প্রশ্ন ছিল। আচ্ছা ঠিক আছে। আরেকটা জিনিস হচ্ছে যে এখানে একটা মজার ব্যাপার আমি দেখেছি, এই যেহেতু আমরা সবাই বাংলাদেশি ব্যাকগ্রাউন্ডের, এই যে এখানে ল্যান্ডটা যে রেজিস্ট্রি হয়, আমাদের কাউকে কখনো ল্যান্ড রেজিস্ট্রি অফিসে যেতে হয় না। দ্যাটস লাইক, বিকজ এভরিথিং হ্যাজ বিন ডান ইলেকট্রনিক্যালি। আচ্ছা এটাই একটা কারণ। জি। এখানে কি এমন কোনো অপশন আছে যে আমি ধরেন আমি যে ল্যান্ডটা কিনছি এখানে একটা প্লট নম্বর দেয়া থাকে, রোড নম্বর দেয়া থাকে, লেটস সে আমার ল্যান্ডে লেখা আছে কোনো কারণে, আমি কেনার সময় দেখলাম যে যখন আমার ল্যান্ড অফ পারচেজ এগ্রিমেন্টে লেখা আছে আমার ল্যান্ডটার সাইজ হচ্ছে 60 ফিট বাই 120 ফিট, বাট ইন পার্সন যখন আমি বাড়িটাতে পজিশন নিলাম এসে দেখলাম এটা 60 ফিট নেই, আমার নেইবার 5 ফিট ওর বাউন্ডারিতে একটা ফেন্স করে ফেলেছে। তো এই অবস্থায় আমার লয়ার আমার জন্য কি করতে পারে? হ্যাঁ, সে কারণেই আমি যেটা বললাম যে আপনি যখন আপনি লয়ার রিটেন করছেন জি বাড়িটা ক্লোজ করার জন্য, জি লয়ারের ফার্স্ট কাজই হচ্ছে ডিউ ডিলিজেন্স সার্চ করা, এই আচ্ছা, টাইটেল সার্চ করবে। জি আপনি আপনার যে সম্পত্তির প্রপার্টিটা আপনি কিনছেন ওটার দেখবে এখানে কোনো টাইটেল ডিফেক্ট আছে কিনা, কোনো আচ্ছা এনক্রোচমেন্ট আছে কিনা, কোনো এজমেন্ট আছে, এই আচ্ছা সমস্ত কিছু এক্সামিন করার দায়িত্ব আপনার লয়ারের। আচ্ছা এবং উনি কি এক্সামিন করেছেন সেটার একটা রিপোর্টও দেবার ওনার রেসপন্সিবিলিটি, যে উনি আচ্ছা কি এক্সামিন করেছেন এবং সেটা। হ্যাঁ, এখানে পরবর্তীতে যদি এমন কোনো ইস্যু অ্যারাইজ করে যেটা কিনা যে সময়টাতে কাজটা করা হয়েছিল সে সময় জি হয়তো পাইনি, কিন্তু পরবর্তীতে হয়তো এমন কোনো একটা পরিস্থিতি হলো, আচ্ছা সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে যে কারণে আমরা আমরা সবসময় একটা টাইটেল ইন্স্যুরেন্স থাকে, যে টাইটেল জি ইন্স্যুরেন্স আমাদের ক্লায়েন্টদেরকে আমরা বলি একটা ওনার পলিসি থাকে আর একটা থাকে লেন্ডার পলিসি। আচ্ছা সো এই টাইটেল রিলেটেড বা এরকম যে মাইনর যে ইস্যুস গুলো, এগুলো অনেক সময় মোস্ট অফ দ্য কেসেস টাইটেল ইন্স্যুরেন্স থেকে কভার হয়ে যায়, মানে ক্ষতিপূরণটা আচ্ছা টাইটেল ইন্স্যুরেন্সের মাধ্যমে পাওয়া যায়, ক্লেম করতে হবে করে পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সিরাজ ভাই, রিয়েল এস্টেট নিয়ে কি কোনো প্রশ্ন আছে একটু দেখবেন আপনি? যদি রিয়েল এস্টেট নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা জিজ্ঞাসা করতে পারি এখন। আপনি একটু আনমিউট করতে হবে। রিয়েল এস্টেট নিয়ে আরেকটা প্রশ্ন যেটা আমরা আগে আমাদের এখানে কমেন্ট ছিল জি যে, এবং বেশ কয়েকজন যেটা আমাদেরকে অলরেডি জানাইছে, সেটা হলো তারা জানতে চায় যে বাংলাদেশের লোকেরা কি এখানে রিয়েল এস্টেট কিনতে পারে। এটা খুব একটা দেখলাম হট হ্যাঁ টপিক দেশে। তারা জানতে চায় যে ইফ ইটস পসিবল এবং প্রসেসটা কি হবে, তারা কিভাবে, তারা কি এখানে লয়ারের সাথে কথা বলে কিনবে নাকি তারা রিয়েল এস্টেট এজেন্টের সাথে কথা বলবে? তো এই প্রসেসটা কি, যে যারা এখানকার সিটিজেন না তারাও কি এখানে কিনতে পারে কিনা ফার্স্ট অফ অল? কি পারবে, অবশ্যই সেক্ষেত্রে তাকে বিশাল অঙ্কের একটা ট্যাক্স দিতে হবে নন রেসিডেন্ট হিসেবে। আপনারা খেয়াল করবেন, আপনারা কম বেশি সবাই বাড়ি কিনেছেন এবং বাড়ি কেনার সময় আপনাদেরকে একটা ডিক্লারেশন দিতে হয় দ্যাট আই এম নট এ নন রেসিডেন্ট। তো নন রেসিডেন্টরা কিনতে পারে না যে তা না, কিনতে পারে, কিন্তু তাদেরকে এখানে ওই একটা ট্যাক্স পে করতে হয়। বা ফাইন্যান্সের ব্যাপারটা আমি বলবো, আমি এখন পর্যন্ত আমার প্র্যাকটিসে আমি খুব বেশি দিন প্র্যাকটিস করছি না, বা যতদিন আমি করছি আমার রিয়েল এস্টেট ফিল্ডে, আমি বিফোর লাইসেন্সিং 4 বছর কাজ করেছি, আফটার লাইসেন্সিং ইটস বিন অলমোস্ট 2 ইয়ার্স, তো 6 ইয়ার্স আমি কাজ করছি রিয়েল এস্টেটে। তো আমি আসলে এখনো দেখি নাই যে এখানকার ব্যাংক থেকে ফাইন্যান্স তারা পেয়েছে বা ওরকম কিছু। এটা ডিপেন্ড করছে। মোস্ট অফ দ্য কেসেস যারা করে তারা নিজস্ব মানে ইনভেস্টমেন্ট এবং ওয়্যার ট্রান্সফার করছে, ওয়্যারিং করছে লয়ার সলিসিটর ট্রাস্ট অ্যাকাউন্টে, সেভাবে তারা ওই প্রপার্টিটা ক্লোজ করছে। আচ্ছা নন রেসিডেন্ট যারা তাহলে এটা সম্ভব, বাট হ্যাঁ, এটা বিরাট একটা, মানে তাদের এক্সট্রা তাদের কিছু খরচ আছে নন তাহলে। রেসিডেন্ট স্পেকুলেশন ট্যাক্স তাদেরকে পে করতে হবে। আচ্ছা, এটা থ্যাংক ইউ। সম্ভবত, এটা সম্ভবত কয়েক বছর আগে এটা ইন্ট্রোডিউস হয়েছে, রাইট? হ্যাঁ হ্যাঁ, রিয়েল এস্টেটের দাম যখন অনেক বেড়ে যাচ্ছিল তখন সম্ভবত ফেডারেল গভর্নমেন্ট থেকে এটা ইন্ট্রোডিউস করা হয়েছিল যে নন রেসিডেন্টদেরকে একটা ডিফারেন্ট ট্যাক্স দিতে। দ্যাটস ইন ওয়ান সেন্স দ্যাটস ভেরি গুড, রাইট? দ্যাটস ট্রাইং টু কিপ দ্য রিয়েল এস্টেট মার্কেট আন্ডার কন্ট্রোল ফর Canadian people, right? That makes sense. But any Bangladeshi person যদি still he is willing to pay that tax, still if he wanna buy a property staying in Bangladesh, he can do this, right? Yes. ওকে, তো সেই ক্ষেত্রে তাকে কি ফিজিক্যালি কানাডাতে আসতে হবে না? ফিজিক্যালি আসতে হবে না, এটা এখন, হ্যাঁ, এখন তো সবকিছু রিমোটলি হচ্ছে, ডকুমেন্ট সাইনিং থেকে শুরু করে ব্যাংকগুলো অ্যালাউ করছে। মোস্ট অফ দ্য ব্যাংকে এখন আর ওয়েট সিগনেচারের প্রয়োজন নেই, এখন রিমোটলি সবকিছু পসিবল। ফ্রম দ্যাট পয়েন্ট অফ ভিউ আরেকটা বিষয় হচ্ছে যে সেটা হতে পারে যে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দিতে পারে কাউকে,
উনি যেটা আচ্ছা, করতে আচ্ছা, পারে কাউকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে তার মাধ্যমে ওনার ডিলটা ক্লোজ করাতে পারে, সেটাও পসিবল। আচ্ছা, আচ্ছা। থ্যাংক ইউ ফর ইউর নাইস এক্সপ্লেনেশন। তো এই বিষয়ে যদি আর কারো জানার থাকে ডিটেলস কিংবা আরো কিছু, তো আপনারা ওনার ইমেল অ্যাড্রেস, আমাদের এই ইমেল অ্যাড্রেসে ওনার সাথে যোগাযোগ করতে পারেন। উনি হয়তো বা এরপর ডিটেলস সেটা জানাতে পারেন। আসলে এই একটা ছোট প্রোগ্রামে এটা ডিটেলস আলোচনা করা সম্ভব না আর কি, আমাদের একদম পুরো প্রসেসটা। এক্স্যাক্টলি। থ্যাংক ইউ। তো সেকেন্ড যে জিনিসটা নিয়ে আমাদের অনেকেরই ইন্টারেস্ট, এটা অবভিয়াসলি যারা কানাডা তাদের জন্য উইল। তো উইলটার ব্যাপারে আসলে আমাদের সবার পরিষ্কার আইডিয়া নেই, উইলটা কি এবং কেন দরকার উইলটা, আপনি যদি একটু বলতেন আমাদেরকে। হ্যাঁ, এটা আসলে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। উইলের ব্যাপারে যেরকম আমাকে অনেকে প্রশ্ন করে, আচ্ছা আমার তো উইল নেই, তার মানে কি আমি মারা গেলে আমার প্রতি গভর্নমেন্ট নিয়ে নিবে? না, আসলে তা না। আসলে বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে যে যেটা হবে যে আপনার একটা প্রোবেট নিতে হয়, উইলের একটা প্রোবেট সার্টিফিকেট নিতে হয়, যেটা উইচ ইজ ভেরি এক্সপেন্সিভ। আচ্ছা, এড়ানোর জন্য আপনি এবং ফার্দার হ্যাসেল এড়ানোর জন্য একটা সময়ের একটা ব্যাপার আছে। সময়টাকে যদি আপনি নিয়ন্ত্রণে রাখতে চান, সেক্ষেত্রে আপনার একটা ডকুমেন্ট করে রাখা আমি কোনো দোষের কিছু দেখি না। আমি মনে করি সবার প্রত্যেকেই যাদের প্রপার্টি আছে, অ্যাসেট আছে, ইভেন যাদের কোনো রিয়েল এস্টেট প্রপার্টি নেই কিন্তু হয়তো ব্যাংকে কিছু সেভিংস আছে, ইন্স্যুরেন্স আছে, হ্যাঁ, তো তাদেরও আমি মনে করি একটা উইল থাকা উচিত। কারণ সেক্ষেত্রে যেটা হয়, ইজি টু হ্যান্ডেল দোজ থিংস। আপনি যখন যে ব্যক্তিটা ডিসিজড হয়ে গেলেন, তার প্রপার্টি স্থাবর বলেন বা অস্থাবর বলেন, যেটাই থাকলো সেটা হ্যান্ডেল করাটা ইজি হয়, কারণ যখন আচ্ছা, উইল থাকে তাহলে এক্সিকিউটর অ্যাপয়েন্ট করে যাচ্ছে। তো এক্সিকিউটরের পক্ষে তখন ইজিলি সেই জিনিসগুলো ম্যানেজ করা পসিবল হয়। উইল থাকলে যেটা হয়, তখন অ্যাপ্লিকেশন করতে হয় এস্টেট ট্রাস্টির জন্য উইদাউট উইল, এবং ইট ইজ ভেরি টাইম কনজিউমিং, এবং অবশ্যই অনেক এখানে অনেক টাকারও ব্যাপার আছে, অনেক একটা বড় অঙ্কের পয়সা দিতে হয়। ডিপেন্ডস করে যে কত বা কি, সেটার উপর ডিপেন্ড করবে ফিসটা। তবে এখানে আরেকটা বিষয় আমি একটু বলি, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। উইল করার জন্য কিন্তু সবসময় অ্যাকর্ডিং টু সবসময় কিন্তু আপনার লয়ারের মাধ্যমে করতে হবে এমন কোনো কথা নেই, কারণ এখানে কিন্তু হলপ্রুফ উইল নামে এক ধরনের উইল আছে, যেটা আপনি নিজের হাতে লিখতে পারেন। আপনার নিজের হাতের লেখাতেই আপনি একটা উইল করে রাখতে পারেন, এবং মেক শিওর যে লেখাগুলো পরিষ্কার, পাতায় আপনি সিগনেচার করেছেন, ইনিশিয়াল করেছেন বা সিগনেচার করেছেন, এবং শেষ পাতা আপনার একটা ইনিশিয়াল সিগনেচার আছে। জি, আপনি নিজে করেছেন উইলটা, বাট দিস ইজ অলসো উইল। ওকে, সেটাও যদি সেরকমও যদি একটা কিছু থাকে, অ্যাটলিস্ট কিছু একটা রইলো। আচ্ছা, ঠিক আচ্ছা। আছে, ইটস ইজি প্রপার্টি ওয়ান্স ইউ ডিসিস্ট। তো নট নেসেসারি যে এটা তাহলে লয়ারের কাছে কেন যেতে, প্রশ্নটা জি, এখন জি, সেখানে দাঁড়ায়। জি, লয়ারের কাছে যেতে হয় এই কারণেই, বিকজ এস্টেট অ্যাডমিনিস্ট্রেশন ইজ ভেরি ট্রিকি। আমি বলবো যে যেমন যেমন মনে করেন আমি মনে করি আমার তেমন কোনো অ্যাসেট নেই, আমার সেভিং অ্যাকাউন্ট আছে, আমার হয়তো লকারে কিছু জিনিসপত্র আছে, তো এইটা খুব আর এটার জন্য আমি মনে করি না আমার লয়ার রিটেইন করার দরকার আছে। আচ্ছা, কিন্তু দেখা গেল আমার অনেক রকম অ্যাসেট আছে, আমি আমার অনেক যারা সাকসেসর, কাউকে এটা দিতে চাচ্ছি, কাউকে ওটা দিতে চাচ্ছি, এভাবে আমি প্রপারলি ডিস্ট্রিবিউট করতে চাচ্ছি। আচ্ছা, কাকে আমি এক্সিকিউটর অ্যাপয়েন্ট করব, সে যদি না থাকে তাকে আরেকজন কাকে আমি করব। সো এই জিনিসগুলো প্রপারলি আমি যাতে অনেস্ট ওয়েতে যদি করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই একজন লয়ারের শরণাপন্ন হওয়া উচিত, যিনি আপনাকে বলতে পারবেন আপনি কিভাবে আপনার এস্টেটটাকে অ্যাডমিনিস্ট্রেশন, আই মিন ক্যান অ্যাডভাইস অ্যাবাউট এস্টেট অ্যাডমিনিস্ট্রেশন, এন্ড দেন বেসড অন দ্যাট দে ক্যান প্রিপেয়ার। আর উইল তো দুই রকম আছে, সেটা আপনারা জানেন অবশ্যই। একটা হচ্ছে লিভিং উইল, যেটা আমরা বলি পাওয়ার অফ অ্যাটর্নি ফর পারসন এন্ড পাওয়ার জি, অফ অ্যাটর্নি ফর প্রপার্টি। কারণ এমনও হতে পারে আপনার জীবদ্দশায় আপনি হয়তো আপনার যে কোনো ধরনের অক্ষমতা হতে পারে, আপনি অসুস্থ বা আপনি কনসেন্ট দিতে পারছেন না, কিন্তু সেই মুহূর্তে সেটা করা দরকার, বা আপনার হয়তো চিকিৎসা সম্পর্কে একটা মেজর ডিসিশন নেওয়া দরকার, সেটা করতে পারছেন না আপনি। তো সেক্ষেত্রে যদি আপনার পাওয়ার অফ অ্যাটর্নি ফর পারসন থাকে, তাহলে তো এটা আপনার জন্য সহজ হয়। সেটা আমি যেটা করি, পাওয়ার অফ অ্যাটর্নি ফর পারসনের সাথে আমি একটা হেলথ কেয়ার ডাইরেক্টিভ, আমি যেটা একটা প্যাকেজ আকারে দিই। আমি উইল করি যখন, আমি একটা প্যাকেজ আকারে দিই, দ্যাট ইনক্লুডস উইল, includes power of attorney for person, power of attorney for property, and healthcare directive. These are আচ্ছা, all 4 documents included in my package. থ্যাংক ইউ। সো আমরা একটা প্রশ্ন পেয়েছি এখানে, নর্থ ভ্যালি ইসলামিক সেন্টার, এটা কানাডা ব্র্যাম্পটন একটা অর্গানাইজেশন, ওনাদের মসজিদ আছেন, ওনাদের ফিউনারাল সার্ভিসেস আছেন। তো ওনারা একটা প্রশ্ন করেছেন এখানে যে ইসলামিক ল অনুযায়ী যদি কেউ তার উইলটা করে, সেটা ক্যানাডিয়ান ল সোসাইটি, আমার মনে হয় ওনারা বোঝাতে চেয়েছেন যে ক্যানাডিয়ান গভর্নমেন্ট সেটা অ্যাকসেপ্ট করবে কিনা। উইল তো আপনার ইচ্ছা, আপনার সম্পত্তি আপনি কিভাবে ডিস্ট্রিবিউট করবেন
এর কোনো আপত্তি নেই। আচ্ছা, তো আচ্ছা, যেটা আমাদের বাংলাদেশের মুসলিম ইনহেরিট ল অনুযায়ী আছে, যেটা যে প্রত্যেক মেয়ে ডটার দে গেট হাফ অফ দ্য সন, রাইট? সেটা হচ্ছে কমপ্লিটলি ডিফারেন্ট একটা বিষয়। কেন? আচ্ছা। কারণ সেটা হচ্ছে যে সাকসেশন অ্যাক্ট অনুসারে জি। যখন মারা যাচ্ছে, আনডিস্ট্রিবিউটেড রয়ে গেছে, উইল যায় নাই, তখন তো এইভাবে করতে হবে। কিন্তু এখানে আমরা উইল করছি যখন আমি কিন্তু বলে দিচ্ছি এতটা দিচ্ছি, অমুকে এতটা দিচ্ছি, মানে আমার ইচ্ছা। উইলটা কি? আমার ইচ্ছা। ইচ্ছা। আচ্ছা। তার মৃত্যুর পর কার্যকর হবে। তো আচ্ছা। আমার ইচ্ছা, আমি যাকে যেভাবে দিব, এখানে আচ্ছা, কেউ ইন্টারফিয়ার করবে না। করতে পারবে ঠিক না। আছে? না। আচ্ছা, 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 তাহলে আমার আর মনে হয় আমার যে যদি উইল না থাকে, এখানেও একটা ল আছে, এসএলআরএ, সাকসেশন ল রিফর্ম অ্যাক্ট। হ্যাঁ, এটা জানতে চেয়েছে যে আমি হ্যাঁ, উইল না করে সাকসেশন ল মারা যাই, আমি উইল তখন না কি করে হয়? মারা গেলে তখন হুম। ওই এসএলআরএ অ্যাপ্লিকেবল হবে। কানাডাতে তো ইন্ডিয়ান ল অ্যাপ্লিকেবল হবে। এখানে তো আপনি বাংলাদেশের ওই আইনটা প্রয়োগ করতে পারবেন। তো কানাডার এই লটা অনুযায়ী যদি আমাদেরকে একটু জাস্ট সংক্ষেপে বলতেন, এই ল অনুযায়ী ধরুন কেউ মারা গেল, তার ওয়াইফ আছেন, 4 জন ছেলে মেয়ে আছেন, সেক্ষেত্রে প্রপার্টিটা কিভাবে ভাগ হবে? এটা আবারও ডিপেন্ড করবে। এখন প্রপার্টি যদি দেখা গেল জয়েন্ট টেনেন্ট ছিলেন উনি এবং ওনার ওয়াইফ, হুম। সার্টেনলি ওয়াইফ রাইট অফ সার্ভাইভারশিপের কারণে ওয়াইফ পুরো প্রপার্টিটার মালিকানা পাবে। আচ্ছা। ঠিক আছে? এখন উনি যদি বলে যান যে আমার যে অংশটা আছে, আমি আমার অংশটা আমি এভাবে দিয়ে যেতে চাচ্ছি বা দিয়ে দিচ্ছি, সেটা আবার ডিফারেন্ট। আচ্ছা। উনি তো বলেন নাই। উনি যদি না আচ্ছা। বলেন, তাহলে রাইট অফ সার্ভাইভারশিপের কারণে, জয়েন্সির কারণে ওয়াইফ হয়ে যাবেন পুরো রেজিস্টার্ড। তাকে একটা সার্ভাইভারশিপ অ্যাপ্লিকেশন করতে হবে আচ্ছা। এবং তারপরে উনি ওইটার রেজিস্টার্ড ওনার হবে। আদারওয়াইজ যেটা হবে, বেনিফিশিয়াল ওনার তাদের যার যতটুকু প্রপোর্শন আছে, প্রপোর্শনেটলি তাদের মধ্যে ডিস্ট্রিবিউটেড করা যাবে। যদি আচ্ছা। এমন হয় যে টেনেন্টস ইন কমন হিসেবে ছিলেন, বা ইউ ওয়াজ আচ্ছা। দ্য অনলি রেজিস্টার্ড ওনার অফ দ্য প্রপার্টি। আচ্ছা। আচ্ছা, তো এটা একটা ডিফারেন্ট জিনিস জানলাম যে এখানে মানে ছেলেমেয়েরা সরাসরি প্রপার্টি ইনহেরিট করবে না যদি মা বেঁচে থাকে অথবা বাবা বেঁচে থাকে। না, ওই যে বললাম ডিপেন্ড করবে, মানে প্রপার্টিটাতে যদি জয়েন্ট টেনেন্সি রাখি, জয়েন্ট টেনেন্সি থাকে, হ্যাঁ, তখন তো সেক্ষেত্রে। সার্ভাইভারশিপ হিসেবে ওয়াইফ, আমার যে স্পাউস আছে, আচ্ছা। সেটার ওনার রেজিস্টার্ড ওনার হবে আর কি। অ্যাপ্লিকেশন আচ্ছা। করতে হবে, রাইট অফ সার্ভাইভারশিপ আচ্ছা। অ্যাপ্লিকেশন করতে হবে। আচ্ছা, থ্যাংক ইউ। তো আমরা মনে হয় উইলটা কভার করেছি। নেক্সট আপনি যদি ফ্যামিলি ল সম্পর্কে একটু সংক্ষেপে বলতেন, এখানে ফ্যামিলি লটা কিভাবে অ্যাডমিনিস্ট্রেটেড হয়? ফ্যামিলি ল তো এখানে প্রভিন্সিয়ালও আছে, ফেডারেলও আছে। ডিভোর্স এখন আমি কি ধরনের প্রতিকার চাচ্ছি কোর্টে? হ্যাঁ, এখানে এখন ডিভোর্স, আপনি যদি শুধু ডিভোর্স চাচ্ছেন, তাহলে সেটা তো ডিভোর্স অ্যাক্টের আন্ডারেই হতে পারে। আচ্ছা। আর আদারওয়াইজ যদি এখানে অনেক সময় থাকে যে স্পাউজাল সাপোর্ট থাকে, চাইল্ড সাপোর্ট থাকে, হ্যাঁ, তখন ঠিক আছে, ফ্যামিলি ল রুলস আছে, সো ওগুলো অ্যাপ্লিকেবল হয়। এটা ডিপেন্ড করবে। আর এখানকার লিগাল সিস্টেম আপনারা জানেন যে কমন ল থাকতে পারে, কমন ল স্পাউজও থাকতে পারে। জি। সো কমন ল স্পাউজেরও যদিও ম্যারিড স্পাউজের মতো ওরকম খুব অধিকারগুলো সবকিছু ওভাবে নেই, তারপরেও কমন ল স্পাউস যেটা করতে পারে, স্পাউজাল সাপোর্টটা ক্লেম করতে পারে, প্রপার্টি রাইটটা করতে পারে যদি কন্ট্রিবিউশন থাকে। আচ্ছা। যদি কন্ট্রিবিউশন থাকে, দেখা গেল যে একটা প্রপার্টি কিনেছে এবং সেখানে তার কন্ট্রিবিউশন ছিল, আচ্ছা। সেক্ষেত্রে সেই প্রপোর্শনেটলি সে করতে পারে, অবশ্যই করতে পারে। এটা হয় যখন মানে ডিসolution অফ ম্যারেজ, যখন ডিভোর্স হয়ে যাচ্ছে বা যখন তাদের সেপারেশন হয়ে যাচ্ছে, হয়তো সেখানে তাদের আমরা যেটা করি, আমরা ইকুয়ালাইজেশন করে তখন সেই অনুসারে প্রপোর্শনেটলি আমরা ডিস্ট্রিবিউটটা করি। আচ্ছা, তো আমার একটা প্রশ্ন ছিল এখানে, যে এখানে যে কমন ল পার্টনার হয়, দে আর নট ম্যারিড আ কাপল, দে হ্যাভ বিন লিভিং ইন দ্য সেম হাউস ফর 10 years, সো বাট দে আর নট ম্যারিড, দে আর জাস্ট কমন ল পার্টনার। তো তাদের যখন সেপারেশন হচ্ছে, লেটস সে কারো একজন একটা প্রপার্টি আছে যেটার মধ্যে অন্যজনের কোনো কন্ট্রিবিউশন নেই, সেই ক্ষেত্রে সেপারেশন হলে তাকে ওই প্রপার্টিটা ভাগ করতে হবে না, না, এটা ভাগ করার প্রয়োজন নেই, যেহেতু তারা ম্যারিড না। আচ্ছা। আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে, সো ফ্যামিলি লটা আমরা মোটামুটি কভার করলাম। তো সবচেয়ে বেশি যেটা ইন্টারেস্টেড আমাদের দর্শকরা, সেটা হচ্ছে ইমিগ্রেশন ল। তো ইমিগ্রেশন লটার মধ্যে তো আসলে অনেক কিছু আছে। ইমিগ্রেশন ল বলতে তো রিফিউজি লটা, রিফিউজি ল, কেউ হাই স্কিল মাইগ্রেশন করতে চাচ্ছে, কেউ স্পাউসকে আনতে চাচ্ছে, কেউ মা বাবাকে আনতে চাচ্ছে, এভরিথিং আন্ডার সেম আমব্রেলা, রাইট? ইমিগ্রেশন ল। তো এটার জন্য আমরা স্পেসিফিক কোশ্চেন করার আগে আপনার মনে হয় একটু যে আমাদেরকে একটু ব্রিফলি বলতেন। আচ্ছা, এখন ইমিগ্রেশনের কথা যদি আমরা বলি, 100 ডিফারেন্ট ওয়েস
through which someone can come as immigrate to Canada. I mean, তারা যদি ইমিগ্রেন্ট হিসেবে আসতে পারে, মাইগ্রেট করতে চায়। সরি, আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করছি একটা সেকেন্ডের জন্য। আমাদের একজন প্রশ্ন করছে, আমরা এটা কভার করতে পারি না, আই এম এক্সট্রিমলি সরি। তো উনি একটা প্রশ্ন ছিলেন যে উইল ছাড়া যদি বোথ প্যারেন্টস ডাই হয় সেক্ষেত্রে বাচ্চাদের কি হবে? ওই যে বললাম এসএলআর এ অ্যাপ্লিকেবল হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তারা ডিপ্রাইভড হবে না শিওর? না, ডিপ্রাইভড হবে না ফর শিওর। এটাই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম দর্শকের কোশ্চেন, যে আপনি যে প্রথমে They বললেন have to নট apply for certificate of estate trustee without a will. Estate trustee অবশ্যই অ্যাপয়েন্ট করতে হবে। আচ্ছা। estate trustee দায়িত্ব হবে তখন। এখন আচ্ছা। এখানে যদি সব মাইনর থাকে এতে যেটা হয় ট্রাস্টি অ্যাপয়েন্ট করতে হয়। আচ্ছা এখানে যদি অ্যাডাল্ট চিলড্রেন তারা নিজেরাও এস্টেট ট্রাস্টির জন্য অ্যাপ্লাই করতে পারে। ডিপেন্ডস যদি বাকি যারা বেনিফিশিয়ার ওনার এরিয়া আছে তারা যদি একমত থাকে, সেক্ষেত্রে যদি এখানে কোনো কন্টেস্টের সুযোগ না থাকে, কারণ অনেক সময় কন্টেস্ট হয়, আবার দেখা গেল 4-5 ভাই বোন, এখন একজন অ্যাপ্লাই করছে, বাকি 2 জন রাজি আছে, 3 জন রাজি নেই, তো ওই 3 জন আবার কিন্তু চ্যালেঞ্জ করবে ওই ভ্যালিডিটি। আচ্ছা তখন হ্যাঁ, এটা ডিপেন্ড করবে আর কি। থ্যাংক ইউ সো মাচ। আমি এক্সট্রিমলি সরি ফর ইন্টারাপ্ট ইউ। তো আপনি ইমিগ্রেশন লটা যদি একটু কভার করতেন আমাদের জন্য। এখন ইমিগ্রেশন ল এর কথা যদি আমরা বলতে যাই, এখন ইমিগ্রেশন এন্ড ফুজি ল তো বিশাল একটা এরিয়া, বিশাল বলতে বিশাল এরিয়া। এখন আমি যদি বলি বাংলাদেশের প্রেক্ষাপটে সেক্ষেত্রে একরকম, কারণ আমরা যদি আমাদের পার্টিকুলারলি আমরা বাংলাদেশের কথা বলি, বাংলাদেশ থেকে যারা আসতে চান ওখানে কিন্তু খুব স্পেসিফিক হয়ে যায়, কারণ তখন আমি বলবো যে ফার্স্টে আমি বলবো এক্সপ্রেস এন্ট্রি, ফেডারেল স্কিল ওয়ার্কার, ঠিক আছে। হ্যাঁ, তারপরে আমি বলবো পিএনপির একটা সুযোগ আছে, প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের একটা সুযোগ আছে, তারপরে আমি বলবো স্টাডি পারমিটের একটা সুযোগ, তারপরে আমি বলবো কেউ যদি জব অফার পেয়ে থাকে, এলএমআই অ্যাপ্রুভড হয়ে থাকে, সেক্ষেত্রে ওয়ার্ক পারমিটের সুযোগ আছে, ওয়ার্ক পারমিটও আসতে পারে, ঠিক আছে। হ্যাঁ, আর আরেকটা যেটা হতে পারে, এখন যারা এখানে আছে রিলেটিভস আছে, হ্যাঁ হয়তো কেউ কাউকে স্পন্সর করে আনতে চাচ্ছে, স্পন্সর করে যাকে আনবে কাকে আনবে সেটাও কিন্তু ডিপেন্ড করবে, সবাইকে কিন্তু আনা যাবে না, ঠিক আছে। কারণ একটা পলিসি রিসেন্টলি গভর্নমেন্ট কি করেছে, সেটা হচ্ছে যে নিয়ারেস্ট ফ্যামিলি মেম্বার যারা আছে, যেমন আমার বোন, যেহেতু আমি যেতে পারছি না, তারা হয়তো আমাকে কিন্তু তাদের ভিজিটর ভিসা থাকতে হবে, সেক্ষেত্রে এখান থেকে একটা আন্ডারটেকিং দিতে হবে যে তারা শুধু আমাকে ভিজিট করে চলে যাবে। প্যারেন্টদেরকে আনা যেতে পারে, প্যারেন্ট গ্র্যান্ড প্যারেন্ট সুপার ভিসা, এটা তো প্রতি বছরই একবার একটা ইয়ে হয়, ড্র হয়, লটারি হয়। এছাড়াও যদি সুপার ভিসা, এমনিতেও ভিজিটর ভিসা তো আনতে পারে 6 মাসের নিচে, যেটা অ্যাপ্লাই 6 মাস কম সময়ের জন্য অ্যাপ্লাই করে আপনি টুরিস্ট হিসেবে, ভিজিটর হিসেবে আনতে পারে। সো এক একটা প্রসেস এক এক। এখন বাংলাদেশ থেকে কেউ যদি আসতে চায়, ফার্স্টে যদি আমরা বলি ফেডারেল স্কিল ওয়ার্ক, কারণ এটা হচ্ছে মোস্ট ওয়ান অফ দ্য ইকোনমিক ওয়ে টু ইমিগ্রেট টু কানাডা, বিকজ এখানে ইনভেস্টমেন্টের প্রশ্নটা আসছে না, খুব বেশি ইনভেস্টমেন্টের প্রয়োজন নেই, কারণ আপনি আপনার আসার পরে আপনার ওরা যেটা দেখে যে আপনার ডিপেন্ড করবে কতজন ফ্যামিলি মেম্বার আছে, সেটার উপর একটা থ্রেশহোল্ড, মানি থ্রেশহোল্ড আছে, সো ওটা ফুলফিল হলেই কিন্তু হয়ে যায়। আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে এখানে হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট, বিকজ এখানে কতগুলো ডিটারমাইনিং ফ্যাক্টর থাকে, আপনার এডুকেশন, আপনার এজ, আপনার ল্যাঙ্গুয়েজ, আপনার অ্যাডাপ্টেবিলিটি বলতে যেটা বোঝায় যে এখানে কোনো যদি রিলেটিভস থেকে থাকে, ব্লাড রিলেটিভস, ভাই বোন বা হাজবেন্ডের ভাই বোন, ওরকম, আর দূরের কিন্তু না, ভাই বোন বা ভাই বোন, আর বেশি দূরে যাওয়া যাবে না, ঠিক আছে। হ্যাঁ, কমন ল স্পাউস হলেও চলবে, কমন ল স্পাউসেরও যদি ভাই বোন হয় সেটাও কিন্তু ওরা অ্যাকসেপ্ট করে, ঠিক আছে। আবার আরেকটা হতে পারে কারো যদি পার্টনার থেকে, সেক্ষেত্রে আসতে পারে, সেটাও আমি জানি যে স্পন্সর দিয়ে নিয়ে আসা যায়। আর আরেকটা যেটা ক্যাটাগরি আছে সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট ক্যাটাগরি, বিজনেস ক্যাটাগরিতে স্টার্টআপ হতে পারে। ফেডারেল স্টার্টআপ যেটা হয় যে একটা বিজনেস আইডিয়া থাকবে আমার, এবং আমার বিজনেস আইডিয়াটা যদি তাদের থাকে, এখানে কতগুলো অর্গানাইজেশন আছে যারা কিনা বলবে যে হ্যাঁ ঠিক আছে, তোমার বিজনেস প্ল্যানটা আমরা অ্যাপ্রুভ করছি, বিকজ উই উইল বি ফান্ডিং ইউর বিজনেস। আমার কিন্তু ইনভেস্ট করতে হচ্ছে না, আমার বিজনেসটাই ফান্ড করবে স্টার্টআপে। আচ্ছা, হ্যাঁ, বাট আমার কিছু মিনিমাম থ্রেশহোল্ড থাকতে হবে, আমার স্মার্ট থাকতে হবে মিনিমাম 5, তারপরে আমার বিজনেস প্ল্যানটা অ্যাপ্রুভ হতে হবে। সো দিস আর দ্য থিংস। বিজনেস, স্টার্টআপ বিজনেস যদি আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে যে অনেকে চিন্তা করে আমি আসবো ইনভেস্ট করে, কারণ এখানে অনেক লিগ্যাল ফিজ, অনেক বিজনেস রেডি করতে অনেক টাকা আপনার দিতে হয়, ফি দিতে হয়। সো এত কিছু পরে আমি যখন আসবো, এটা যদি না করে, তাহলে কি যেহেতু আমি টেম্পোরারি পারমিট নিয়ে আসছি, আমাকে কি তাহলে আবার ফেরত পাঠাবে? না, ফেরত পাঠাবে। আচ্ছা, বিকজ ওই বিজনেসটা কিন্তু অ্যাপ্রুভড হয়েছিল। এখন পরবর্তীতে এই ভেঞ্চারটা যদি সাকসেসফুল নাও হয়, তারপরেও কিন্তু আপনি কিন্তু আপনার পার্মানেন্ট রেসিডেন্স এটা স্ট্যাটাসটা পেয়ে যাবেন।
এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট আর কি বিজনেস ক্যাটাগরি। এক্সপ্রেস দিয়ে যদি আমরা শুরু করি, ফার্স্টে যদি বলি ফেডারেল স্কিল ওয়ার্কার, আমি যেটা একটু আগে বললাম যে দেয়ার ইজ সাম ডিটারমাইনিং ফ্যাক্টর। আর আপনারা সবাই মানে যারা মোটামুটি ইমিগ্রেশন সম্পর্কে আগ্রহী তারা জানেন যে একটা সিআরএস স্কোরের ব্যাপার আছে। এখন সিআরএস স্কোরটা বাড়ানোর জন্য কি কি করা যেতে পারে? সিআরএস স্কোর যদি আমার ল্যাঙ্গুয়েজটাকে আমি যত বেশি আপগ্রেড করতে পারবো, আমার আইএলটিএস এ যত বেশি হাই স্কোর করতে পারবো, আমার সেটা একটা বিষয়। আমার বয়স যত কম হবে, যেমন আমি বলি যাদের বয়স 20 থেকে 30 বা 35-এর মধ্যে, তারা কিন্তু এইজের ক্ষেত্রে হাইয়েস্ট পয়েন্টসটা পাচ্ছে। আমার কাছে কোনো ক্লায়েন্ট যখন আসে ফেডারেল স্কিল ওয়ার্কারের জন্য এবং তাদের 38 হয়ে যায়, আমি অনেস্টলি ডিসকারেজ করি। কারণ আমি মনে করি আদার যে ফ্যাক্টরস গুলো আছে, হ্যাঁ ডিসকারেজ বলতে ওই কারণে করি, আমি বলি ঠিক আছে আপনি ইসিএ করে আসেন, আপনার আইএলটিএস টা করে আসেন, তারপরে আমি দেখছি। আগেই আমি বলতে পারবো না, বিকজ হয়তো এমন হতে পারে যখন এডুকেশন ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্টটা করালেন সেটাতে হয়তো ওনার একটা পয়েন্টসটা পেলো, প্লাস ওনার আইএলটিএস হয়তো উনি 8.5 পেলেন, স্কোর করলেন, সে কারণে ওনার পয়েন্টসটা বেড়ে গেল। একটা যেটা হতে পারে অপটিমাইজ করে, পিএনপির সাথে অপটিমাইজ করা যায়। যেমন আমি অলরেডি আমার একটা প্রোফাইল খুলেছি, ঠিক আছে, এখন হয়তো কোনো একটা প্রভিন্সে আমার ক্যাটাগরি তারা নিচ্ছে, সো আমি যদি এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট সাবমিট করি, ইট মাইট হ্যাপেন যে দে উইল সিলেক্ট, ক্ষেত্রে আমার পয়েন্টস কিন্তু বেড়ে যাচ্ছে। আমার অপটিমাইজ করার কারণে আমার কিন্তু পয়েন্ট বুস্ট হচ্ছে এবং সেটাকে আমার একটা পসিবিলিটি বেড়ে যাচ্ছে। আরেকটা যেটা হতে পারে, আমি হয়তো আমার একটা জব অফার আমি পেয়েছি, জব অফারের কারণে আমার 600 পয়েন্টস আবার বেড়ে গেল। সো দিস ইজ হাউ ইউ ক্যান ইমপ্রুভ। কিন্তু যদি একেবারে মিনিমাম যেটা থাকে, যেমন মনে করেন আমার মাস্টার্স ডিগ্রি আমার 2 বছরের যে কোনো একটা এনওসি তে ম্যাচ করে এরকম একটা জব আছে, সেটা ম্যাচ করেছে, প্লাস আমার আইএলটিএস মোটামুটি 6.5 বা 7, আই রিয়েলি ক্যানট গ্যারান্টি। আসলে ওই যারা ওরকম হাই থ্রেশহোল্ড পর্যন্ত পৌঁছেছে তাদেরকেও গ্যারান্টি দেওয়া উচিত না। অ্যাজ এ ল প্র্যাকটিশনার আমি কখনো আমার ক্লায়েন্টদেরকে, স্পেশালি ইমিগ্রেশনের ক্ষেত্রে, আমি বলি না 100% গ্যারান্টেড, বিকজ উই ডোন্ট নো, উই নেভার নো, ঠিক আছে? বাট অ্যাটলিস্ট আমরা বলতে পারি, এলিজিবিলিটি অ্যাসেস করে আমরা বলতে পারি, ইয়েস ইট মাইট be possible that you will be eligible or you can be qualified under this category, ঠিক আছে? সো হ্যাঁ, ফেডারেল স্কিল ওয়ার্কার সম্পর্কে আমি এটাই বলবো। আর কোনো প্রশ্ন আছে ফেডারেল স্কিল ওয়ার্কার সম্পর্কে? নাহলে আমি অন্য নেক্সট যেতে পারি, ঠিক আছে? আচ্ছা, আরেকটা যেটা হতে পারে যে কুইবেক প্রোগ্রামটা একেবারেই আলাদা। কুইবেক প্রোগ্রামের আন্ডারেও অনেকে আসতে পারে, তাদেরকে সার্টিফিকেট অফ কোয়ালিফিকেশনটা নিতে হবে কুইবেক স্কিল ওয়ার্কারের জন্য অ্যাপ্লাই করার আগে। সার্টিফিকেট অফ কোয়ালিফিকেশন নিয়ে হয় কুইবেক স্কিল ওয়ার্কার হিসেবে আসতে পারেন, অথবা আরেকটা যেটা হচ্ছে যে এক্সপেরিয়েন্স, যেটাকে আমরা বলি সিএসি, ক্যানাডিয়ান এক্সপেরিয়েন্স ক্লাস। আপনারা জানেন কিনা জানি না, রিসেন্টলি যেটা হচ্ছে সিএসি ক্লাসের সিআরএস স্কোর 75, লোয়েস্ট স্কোর হচ্ছে 75। এরা কারা? এটা ভেরি রিসেন্ট ঘটনা, মানে ইটস ভেরি সারপ্রাইজিং যে 75 স্কোর করেছে, তাকেও ইনভাইটেশন পাঠিয়ে দিচ্ছে, বাট দোজ পিপল আর ইনসাইড কানাডা, দে আর নট আউটসাইড কানাডা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এক্স্যাক্টলি, দেখা গেছে পড়তে এসেছে, স্টুডেন্ট ছিল, এখন সে ওয়ার্ক পারমিটের জন্য ক্যানাডিয়ান এক্সপেরিয়েন্স তাদের হয়েছে, নাও দে আর এলিজিবল, বিকজ আপনারা জানেন ক্যানাডিয়ান এক্সপেরিয়েন্স ক্লাস। সো হয়তো কাজ করে অথবা পড়াশোনা করে তাদের যোগ্যতা তারা অর্জন করেছে, সেই টাইম লাইনটা তারা পার করেছে, নাও দে আর এলিজিবল আন্ডার দোজ ক্যাটাগরি, ঠিক আছে? আর এছাড়া আরো অনেকগুলো প্রোগ্রাম আছে, যেমন কিছু পাইলট প্রোগ্রাম আছে, তারপর নর্দার্ন পাইলট প্রোগ্রাম আছে। পাইলট প্রোগ্রামগুলোর যেটা হচ্ছে, পাইলট প্রোগ্রামগুলোর মধ্যে আমি আটলান্টিক পাইলট প্রোগ্রামটাকে আমি এনকারেজ করবো। কারণ আটলান্টিকটা এনকারেজ করবো এই কারণে, কারণ ওখানে যেটা হয়, যেমন আটলান্টিক পাইলট প্রোগ্রাম হচ্ছে যেমন প্রিন্স এডওয়ার্ড, ওই জায়গাগুলোতে, ওখানে কিন্তু আপনি যদি চান ওই জায়গাগুলো থেকে যদি আপনি একটা জব অফার পান, ওখানে কিন্তু এলএমআই এর রিকোয়ারমেন্ট নাই। আচ্ছা, অন্টারিও থেকে আপনি যদি জব অফারে আসতে চান, ইট হ্যাজ টু বি এলএমআই অ্যাপ্রুভড। দিস ইজ দ্য প্লাস পয়েন্ট যে আটলান্টিক প্রোগ্রামে কিন্তু এলএমআই এর রিকোয়ারমেন্টটা নাই, হুইচ ইজ রিয়েলি লেস কম্পিটিটিভ আমি বলবো। ভেরি, কারণ আপনি একটা জব অফার পেলেন, যে আপনাকে জব দিল, সেই জব মেক শিওর যে ভ্যালিড জব অফার, ইটস ইম্পর্টেন্ট। বিকজ আমি এরকম কিছু ক্লায়েন্ট পেয়েছি যারা জব অফার পেয়েছে, বাট দোজ আর নট ভ্যালিড। সো ইউ হ্যাভ টু মেক শিওর যারা জব অফার দিচ্ছে, বা বাংলাদেশে এরকম কোনো এজেন্সি আছে, আনফরচুনেট, দিস ইজ রিয়েলি আনফরচুনেট, আমি দেখেছি, অনেক শুনেছি যে বাংলাদেশে এরকম অনেক এজেন্সি আছে যারা কিনা বলছে যে জব অফার দিবে, তাদেরকে এরকম টাকা দিতে হবে, বিশাল একটা অঙ্কের টাকা নিয়ে নিচ্ছে, এন্ড অফ দ্য ডে যে দিচ্ছে তার আসলে সর্বস্বার্থ, তার আসলে আর কিছুই হচ্ছে না। সো আমার মনে হয় যে
হ্যাঁ, এখানে মনে হয় এই জব অফারটা নিয়ে অনেক বেশি স্ক্যাম হয়। আসলে এখানে একটা লয়ার ইম্পর্টেন্সটা এসে যায় যে আপনি একটা জব অফার পেলেই মনে করা উচিত না যে এটা রিয়েল। আপনার যদি একজন লয়ার থাকে আপনি তার সাথে রাইট ডাবল চেক করে নিতে পারছেন। আমার মনে হয় রাইট এখানে লয়ারের ইম্পর্টেন্সটা অনেক বেশি রোল প্লে করে। আমি একটা কথা বলবো, ইটস ভেরি সিম্পল। দেখেন, ইমিগ্রেশন অ্যাপ্লিকেশন করাটা কিন্তু খুবই সহজ, আপনার লয়ার আসলে প্রয়োজন হয় না। কিন্তু আমি বলবো আপনার প্রয়োজন, আপনার একজন লিগ্যাল অ্যাডভাইজার প্রয়োজন। কেন প্রয়োজন? আপনার এমন কিছু খুঁটিনাটি বিষয় আছে যে বিষয়গুলো আপনি হয়তো বুঝতে পারছেন না। আমাদের কিন্তু কিন্তু এডুকেটেড যারা আসছেন এই ক্যাটাগরিগুলোতে সবাই যথেষ্ট এডুকেটেড। জানে। হ্যাঁ, হুম হুম সবাই যথেষ্ট জানে এবং হুম জেনে নিজে অ্যাপ্লিকেশন করে আসছেনও, সাকসেসফুলি আসছেন, হুইচ ইজ গুড। কিন্তু তারপরেও কিছু আমি বলবো যে কিছু কিছু ক্ষেত্রে ইউ নিড আ লয়ার। ওয়াই ইউ নিড আ লয়ার? বিকজ দেয়ার আর সার্টেন টেকনিক থিংস ফর হুইচ ইউ নিড আ লয়ার। আপনি নিজে করে আসতে পারলে ভালো, চলে আসেন। কিন্তু দেখা গেল কোনো একটা জায়গাতে হয়তো আপনি বুঝতে পারেন নাই, সেখানে আপনার কি বলা উচিত ছিল বা কি ধরনের কিভাবে ওটা করা উচিত ছিল। সে কারণে আপনার আপনার ওই প্রসেসটা মানে আপনি আর এগুতে পারেন, আর আচ্ছা আপনার আর অ্যাপ্রুভাল হয় নাই। তো সে কারণে আমি বলবো যে ইটস অলওয়েজ বেটার। বিষয়ে আমি একটু বলি, সেটা হচ্ছে যে একটা নতুন দুটো প্রোগ্রাম 2019-এ লঞ্চ করেছে। সেটা হচ্ছে যে হোম চাইল্ড কেয়ার প্রোভাইডার, আরেকটা হচ্ছে যে হোম সাপোর্ট ওয়ার্কার পাইলট প্রোগ্রাম। একটা হচ্ছে এনওসি 4412, আরেকটা হচ্ছে এনওসি 4411। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আগে যেটা ছিল লিভ-ইন কেয়ার, তারপরে আরেকটা ছিল যে সাপোর্ট ওয়ার্কার। পিএসডব্লিউ এরকম ওগুলো কিছু। ওগুলো এখন আর নেই। হ্যাঁ, আচ্ছা ওগুলো আচ্ছা কিন্তু এখন আর ওই ক্যাটাগরিগুলো কিন্তু এখন বন্ধ হয়ে আচ্ছা গেছে। ওগুলোকে রিপ্লেস করে এখন যেটা হচ্ছে হোম চাইল্ড কেয়ার প্রোভাইডার, আরেকটা করেছে আচ্ছা হোম সাপোর্ট ওয়ার্কার। আচ্ছা এবং এগুলোরও ফ্লেক্সিবিলিটি আছে। ফ্লেক্সিবিলিটি কেন আছে? যেটা হচ্ছে যে অন্টারিওতে যে পোস্ট সেকেন্ডারি লেভেলের যে এটার ইকুইভ্যালেন্স ডিগ্রি থাকলেই চলবে। আর আচ্ছা প্লাস হচ্ছে যে অ্যাডমিসেবল টু কানাডা। অ্যাডমিসেবল টু কানাডা তো আমরা বুঝতেই পারি অ্যাডমিসেবল হ্যাঁ বলতে কি বোঝা যায়। তার হ্যাঁ হ্যাঁ ওরকম কিছু নেই। আর সিএলবি তার 4 বা 5 হলেই চলবে। 5 থাকলে ভালো আমি বলি, বা 4 হলেও কিন্তু একসেপ্ট করে নেয়। অনলি দিস আচ্ছা 3 থিংস ইউ নিড। সো ইউ আচ্ছা নিড এই তিনটা জিনিসই দরকার। সো বেসড অন দ্যাট কেউ যে চাইলে এরকম হোম সাপোর্ট ওয়ার্কার হিসেবে কাউকে দিতে পারে। এটার জন্য এলএমআই এর প্রয়োজন হবে না। ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, তারপরে হোম চাইল্ড কেয়ার প্রোভাইডারের ক্ষেত্রেও সেরকম, এটা এনওসি 4411। সো এই দুটো ক্যাটাগরিতেও অনেকে আসতে পারে। আর স্টাডি পারমিটের ক্ষেত্রে তো অবশ্যই আগে অফার লেটার থাকতে, জেনুইন অফার লেটার এবং ডেজিগনেটেড অর্গানাইজেশন থেকে। দেয়ার আচ্ছা হোল বাঞ্চ অফ ডেজিগনেটেড অর্গানাইজেশন ইন কানাডা। আপনারা যদি যারা ইন্টারেস্টেড, আমি বারবার একটা কথাই বলবো যে ইমিগ্রেশন এন্ড রিলেশনশিপ যে ওয়েবসাইটটা আছে সবকিছু বলা আছে ওখানে, এভরিথিং ইজ দেয়ার। সময়ের দরকার, ধৈর্যের দরকার। আসলে সবাই কিন্তু ইচ্ছা করলে একটু মনোযোগ দিয়ে যদি করেন, আপনি কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন, ফিগার আউট করে নেবেন যে আপনার আসলে কোন কোন রিকোয়ারমেন্টস গুলো ফুলফিল করতে হবে স্কুলেই আপনার যদি করার জন্য, কোয়ালিফাই করার জন্য। এক্স্যাক্টলি। সো ইয়া, আচ্ছা থ্যাংক ইউ। সো রিফিউজির ক্ষেত্রে রিফিউজির লটা কিভাবে কাজ করে? এইটা ডিপেন্ড করবে। এটা 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 ইটস এ হাই থ্রেশহোল্ড, কারণ পলিটিক্যাল অ্যাসাইলাম এখন রিজনেবল ফিয়ার অফ পারসিকিউশন থাকতে হবে। আচ্ছা হ্যাঁ, আমার যদি রিজনেবল ফিয়ার অফ পারসিকিউশন আমি প্রুভ করতে পারি, প্লাস মানে আমার অল্টারনেটিভ আর কোনো জায়গাতে যে আমি সেফলি থাকতে পারছি না, এই দুটো টেস্ট আমাকে মাস্ট কোয়ালিফাই করতে হবে। হুম, তবেই আমি হয়তো আমি কোয়ালিফাই করব আন্ডার দি রেফিউজি আচ্ছা অ্যাপ্লিকেশন। এখন ইন কানাডা হতে পারে, আউটসাইড কানাডা হতে পারে। আউটসাইড কানাডার বারটা আরো বেশি হাই আমি বলবো। ইন কানাডা তো অবশ্যই হাই, এটা একেবারে হেলাফেলা করা যাবে না। হুম, হ্যাঁ, অনেকে দেখা যায় যে পড়তে এসেছে, ফার্স্ট ইয়ার হুম, পড়েছে, ফার্স্ট ইয়ার পড়ার পরে আর হয়তো পড়বে না, কন্টিনিউ করবে না, তারা রেফিউজি অ্যাপ্লিকেশন করছে, অ্যাসাইলাম সিকিং করছে। তো আচ্ছা এটা ডিপেন্ড করবে, করলেই যে এটা মানে অ্যাপ্রুভড হবে এরকম কোনো কথা নেই। হিয়ারিং হবে এবং যেই গ্রাউন্ডসে আপনি আপনি অ্যাপ্লিকেশনটা করেছেন বা নিচ্ছেন, হুম। ইউ আর সিকিং রেফিউজি, ওরা কিন্তু আপনাকে সব দিক থেকে ওই গুলো করবে এবং দে আর অ্যাওয়্যার অ্যাবাউট দ্য কান্ট্রি কন্ডিশন। আমার একটা কান্ট্রি কোশ্চেন আছে, কন্ডিশন কান্ট্রি কন্ডিশন নিয়ে একটা কোশ্চেন আছে, আপনি শেষ করার পরে বলবো আমি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা বলেন। জি জি, আচ্ছা হ্যাঁ, এটা আমার মনে হয় এখানে রিফিউজির ক্ষেত্রে কান্ট্রি কন্ডিশন ইজ এ বিগ ফ্যাক্টর, রাইট? ইজ সামবডি কামিং ইটস ফ্রম, ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখন কেউ যদি লেটস সে somebody coming from a New Zealand citizen is coming and asking for asylum in Canada, there is no valid reason, right? এটা সবাই জানে যে নিউজিল্যান্ডের সিচুয়েশন কি। এটা এখন আমাদের বাংলাদেশের সিচুয়েশন কি, কানাডার ফেডারেল গভর্নমেন্ট অনুযায়ী আমাদের দেশের থেকে কেউ যদি রিফিউজি ক্লেম করতে চায়, সেক্ষেত্রে কানাডার গভর্নমেন্টের স্ট্যান্ড কি এই মুহূর্তে, যে আমাদের
দেশের থেকে কেউ এটা যদি আমি ঠিক ওভাবে বলবো না, বিকজ আমি এটা বলবো ডিপেন্ড করবে সিচুয়েশনের উপর, কারণ এখানে আচ্ছা আমি এখন বলতে গেলে পলিটিক্যাল অনেক কিছু চলে আসবে, সো আই রিয়েলি ডোন্ট ওয়ান্ট টু হুম, ডিসকাস অ্যাবাউট দোজ থিংস অ্যাকচুয়ালি। হ্যাঁ আচ্ছা বাট একটা কথাই আমি বলবো হচ্ছে যে ডিপেন্ড করবে যে কে চাচ্ছে বা কিসের বেসিসে চাচ্ছে, আচ্ছা ঠিক আছে, এবং তার টেস্ট গুলো তাকে মিট করতে হবে, যে বেসিসেই চাওয়া হোক না কেন, হুম, রিফিউজি হোক না কেন, টেস্ট গুলো তাকে কোয়ালিফাই করতে হবে। আচ্ছা আচ্ছা পরে পরে ওগুলো কোয়ালিফাই করার পরে তারপরে যেটা হবে, কারণ ফার্স্ট হিয়ারিং এ ওরা ওটা দেখে হুম, দিস ক্লেমেন্ট মেট দোজ টু টেস্ট, আচ্ছা রিজনেবল ফিয়ার অফ পারসিকিউশন, আর একটা যেটা বললাম যে অল্টারনেটিভ রাইট। আচ্ছা 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 এ দুটোই ঠিক আছে। আমার মনে হয় সেই ক্ষেত্রে আমাদের দেশ থেকে রিফিউজি ক্লেম করে আসার চান্স খুবই কম, অনেক কম। অনেক কম, হ্যাঁ। আমাদের তো ওয়ার জোন না, কনফ্লিক্ট জোন না, আমরা তো সো আমাদের এখানে ভ্যালিড রিজনটা প্রুভ করা অনেক টাফ আমাদের জন্য, যদি কেউ চায় আর কি। আমি কাউকে তো এনকারেজ করবো না রিফিউজি হিসেবে ক্লেম করা যায়, অবশ্যই অন্যান্য অনেক ওয়ে আছে, বাট আমার মনে হয় যে রিফিউজি হিসেবে ক্লেম করে আসা বাংলাদেশিদের জন্য নিয়ার টু ইম্পসিবল আমার মনে হ্যাঁ, হয়। কারণ ওদের কাছে তো কান্ট্রি কন্ডিশন আছে। এখন দেখেন একজন সিরিয়ার নাগরিক এসে যদি ক্লেম করে তার জন্য কিন্তু খুবই সহজ, হ্যাঁ ওর জন্য অনেক সহজ, ইয়েমেন থেকে অনেক একজন সহজ। আসলে অনেক সহজ। হ্যাঁ, হ্যাঁ, তো তো বাংলাদেশ থেকে ওটা অনেক টাফ আমার মনে বাংলাদেশ হয়। থেকে যে হবে না তা না, টাফ, ইটস ভেরি টাফ। ভেরি টাফ। আচ্ছা, আর এখন যেহেতু গ্র্যান্ড প্যারেন্টসদের জন্য আর প্যারেন্টসদের জন্য যেটা, এটা তো অবশ্যই একটা ইমিগ্রেশন প্রোগ্রাম আছে এখন, যেটা এটা তো এতদিন লটারি ছিল, এখন লটারি চেঞ্জ করে একটা সিস্টেম করলো। তো কেউ যদি লেটস সে কেউ তার মার জন্য কিংবা বাবা দাদা গ্র্যান্ড প্যারেন্টস এর জন্য অ্যাপ্লাই করলে রিফিউজ হলো রাইট এই বছর, তো সেই ক্ষেত্রে সে তো সুপার ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারে রাইট? সরি, আপনার কথাটা ব্রেক হয়ে সরি, কেউ যদি ইমিগ্রেশনের জন্য অ্যাপ্লাই করে রিফিউজ হয়, সেক্ষেত্রে সে কি সুপার ভিসার জন্য করতে পারবে কিনা নেক্সট টাইম? অবশ্যই করতে পারবে, আচ্ছা, অবশ্যই করতে পারবে। করতে পারবে রাইট। আচ্ছা, এখন সুপার ভিসাতে কেউ থাকে বিফোর দে ক্যান অ্যাপ্লাই, হুম, যেটা দেখতে হবে রিফিউজ কেন হয়েছিল, আচ্ছা রিফিউজালটা কেন হয়েছিল, এবং সেই জায়গাতে মানে পরবর্তীতে যাতে আবার রিফিউজাল না হওয়ার চান্স থাকে। হুম, এরকমও ঘটনা ঘটেছে যে একটা স্টাডি পারমিটের জন্য একজন স্টুডেন্ট ভিসা 3বার রিফিউজাল হয়ে 4বারের সময় কিন্তু, ঠিক আছে। আচ্ছা আচ্ছা তো মানে হলে একবার রিফিউজাল হলে যে আর কখনো অ্যাপ্রুভ হবে না, যেটা আমি আচ্ছা বলতে চাচ্ছি, মেসেজটা হচ্ছে এটা, যে রিফিউজাল আচ্ছা হলে আর অ্যাপ্রুভ হবে না তা না। বাট আমাকে কেন হয়েছিল, আচ্ছা ডিসিএমএস রিপোর্টটা আমার দেখতে হবে, রিপোর্টটা আমার দেখতে হবে ওখানে কি বলা হয়েছে, কি কারণে আমাকে রিফিউজ করা হয়েছে, আচ্ছা ঠিক আচ্ছা আছে, সো দ্যাট ফর নেক্সট অ্যাটেম্পট আমার ওই জিনিসগুলো আমি যাতে ফুলফিল করতে পারি। আরেকটা কোয়েশ্চেন ছিল যে আমি অনেকে জানতে চাই, এখানে কেউ টেম্পোরারি রেসিডেন্ট মানে ভিজিটর ভিসায় আসার পরে 6 মাস থাকা যায় সাধারণত এক নাগারে। আপনি যদি কেউ 6 মাসের বেশি থাকতে হয়, সেই ক্ষেত্রে এক্সটেন্ড করার জন্য একটা অ্যাপ্লিকেশন করতে হয় রাইট? রাইট। এই এক্সটেন্ড অ্যাপ্লিকেশনটা নেক্সট টাইম আপনার টিআর পাওয়ার ক্ষেত্রে কোনো বাধা হতে পারে কিনা? এটা হতেও পারে, নাও হতে পারে, there is no আচ্ছা guarantee. আচ্ছা You can always apply to extend your stay, but হুম, there is no guarantee approved. হুম, আবার রিজেক্টেড হবে এটাও বলা যাবে না। আচ্ছা আচ্ছা ইফ ইউ ক্যান স্যাটিসফাই, আসলে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা দেখেছি, হুম, আমি বেশ কয়েক ক্রিটিক্যাল কেস আমি ডিল করেছি, and আচ্ছা by the grace of Allah Almighty, আলহামদুলিল্লাহ those were successful. আমার যেটা এক্সপেরিয়েন্স সেটা হচ্ছে যে ওরা শুধু দেখতে চায় জেনুইন কিনা বিষয়টা, আচ্ছা whether there is a genuine interest. আমি আচ্ছা আচ্ছা যেটা চাচ্ছি, আমি স্পন্সর করতে চাচ্ছি, এটার পেছনে কি আমার ইন্টারেস্ট, জেনুইন ইন্টারেস্ট আছে কিনা, আচ্ছা and if I can provide all the documents, supporting হুম, documents to support my application, হুম, there is no issue যে এখানে তারা আপনাকে রিজেক্ট করবে বা ওরকম কিছু করবে। So that is why sometimes, most of the times, you need a lawyer, because আপনি যখন ইনভাইটেশন লেটারটা পাচ্ছেন, ইনভাইটেশন লেটারটা সাবমিট করছেন, ওই ইনভাইটেশন লেটারের লেখা আছে, ওটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, হুম, হুম, হ্যাঁ, আমি জানি ইটস ভেরি সিম্পল এন্ড ইজি, ইউ ক্যান certainly sponsor your parents by yourself হুম, submitting the application, but sometimes it is really really important to see a lawyer or a legal advisor, whoever, immigration consultant হতে পারে, lawyer হতে পারে, আচ্ছা আচ্ছা because they know the proper, I mean কোন জায়গাটাতে lacking রয়ে গেছে, কোন আচ্ছা জায়গাটাতে কিভাবে এটা করা দরকার। হ্যাঁ, nobody should take a chance right? আপনি যদি ইনভিটেশন লেটার রিস্কটা নেওয়া উচিত না আর কি, আমি হ্যাঁ মনে করি রিস্ক নেওয়া উচিত না। So হুম,
আপনি যদি হ্যাঁ, এটা তো অবশ্যই nobody should take a chance on this, যে আমি শুধু একটা সিম্পল সবকিছু ঠিক আছে, আমার ইনভিটেশন লেটারটার ওয়ার্ডিং এর কারণেই আমার অ্যাপ্লিকেশনটা বাদ গেল। রাইট। ওকে, আমরা অলমোস্ট শেষের দিকে এসে গিয়েছি। সিরাজ ভাই, আমাদের কি আর কোনো কোশ্চেন আছে? একটু দেখবেন, আপনি একটু আনমিউট করে দেখবেন একটু। সিরাজ ভাই, কোনো কোশ্চেন আছে আচ্ছা, কিনা আমি একটু আমাদের? বলে রাখি, যারা জি। দেখছেন তাদের সবাই, আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে হুম। আপনারা আমাকে ইমেল করতে পারেন আচ্ছা, shamim@aralawpc.com, SHAMIM@ARALAWPC.com। আপনারা ইমেল করলে আমি চেষ্টা করবো আপনাদের প্রশ্ন দিতে। থ্যাংক ইউ সো মাচ। Thank you, Shamim Appa. আর কোনো এখন প্রশ্ন নাই, and just to continue what Shamim Appa just বললেন, আপনারা ওনার ইনফরমেশন আমাদের ওয়েবসাইটেও গেলে পাবেন। So if you want any further help from her, any questions or anything, please ask her, and her information is available on our website as well. আচ্ছা, আমার ওয়েবসাইটটা আপাতত একটু আন্ডার কনস্ট্রাকশন, যে কারণে আমার আচ্ছা, প্রোফাইল সম্পর্কে জানতে হলে লিঙ্কডইনে আমার প্রোফাইল আছে, আপনারা লিঙ্কডইন দেখতে পারেন, অথবা আমাকে ইমেল করলে আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর আমি দিব। তো ইনশাআল্লাহ আমার ওয়েবসাইটটা আগামী 2 সপ্তাহের মধ্যে আবার আমি রিলিজ করতে পারবো। তো এই হচ্ছে আর কি। আর আদারওয়াইজ ইমেল তো আছে, আপনারা ইমেলেও যোগাযোগ করতে পারবেন। আচ্ছা, Thank you. Thank you আপনাকে। একটা প্রশ্ন, আপনার কি বাংলাদেশে কোনো অফিস কিংবা রিপ্রেজেন্টেটিভ আছে? কারণ অনেকে ধরেন ইন পার্সন কথা বলতে চায়, সেক্ষেত্রে আপনার কি কোনো অফিস সেটআপ কিংবা কোনো বাংলাদেশে আমার রিপ্রেজেন্টেটিভ? একটা অফিস আছে, আমি ওটা এখনো আচ্ছা। অফিসিয়ালি আমি অ্যানাউন্স করিনি। আচ্ছা, ভেরি সুন আমি সেটা করব। আচ্ছা, আমার অফিসটা হচ্ছে হোটেল ইন্টারকন্টিনেন্টালের উল্টো দিকে। আচ্ছা। আমি ভেরি সুন আমি এটা অফিসিয়ালি আমি এটা জানাবো। হুম। দ্বিতীয়ত হচ্ছে যে আমার বাংলাদেশে প্রচুর ক্লায়েন্ট রয়েছে যাদের সাথে আমি কমিউনিকেশন করি হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে, মেসেঞ্জারের মাধ্যমে, আমরা ভিডিও সেশনও করি, বিকজ ক্লায়েন্টের একটা স্যাটিসফ্যাকশনের ব্যাপার থাকে যে কার সাথে কথা বলছি, কে আমার লয়ার। হ্যাঁ, জানতে চায়। ওনারা হ্যাঁ সার্টেনলি আমিও জানতে চাইবো যে আমি কার সাথে কথা বলছি, কে আমার অ্যাডভাইস দিচ্ছে, তাকে আমি দেখি নাই, আমি যাকে দেখি নাই তার কাছ থেকে আমি কি করে অ্যাডভাইস দিব। সো আমি চেষ্টা করি, যদিও রিমোটলি, তারপরেও ভিডিও সেশনের মাধ্যমে আমরা চেষ্টা করি আর কি ইন্টারঅ্যাক্ট করার জন্য। আর এরপরে টাইম টু টাইম আমরা করেসপন্ডেন্সটা করি ভাবে আর কি, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার। তো আমরা আসলে আমাদের সময় শেষ। আজকে এখনো প্রশ্ন আসছে, আমি দেখতে পাচ্ছি অনেকে জানতে চাচ্ছে ভিজিটর, গ্র্যান্ডমাদার কিংবা স্টুডেন্ট ভিসা। আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা ইমেইলে কিংবা হোয়াটসঅ্যাপ ওনার সাথে যোগাযোগ করেন, আর যোগাযোগ করার পর নেক্সট স্টেপ উনি অবশ্যই বলে দিবে। আর থ্যাংক ইউ সো মাচ আপনারা আসার জন্য। আর সবাই আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন, ওখানে আমাদের শামিমার আপার ডিটেলস ইনফরমেশন আছে, আমাদের ওয়েবসাইটে আছে, আমাদের ফেসবুক গ্রুপে আছে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে, আমাদের ইউটিউব, আমাদের এই ভিডিওটা কালকে পরশুর মধ্যে ইউটিউবে যাবে, আপনারা ওখান থেকে ওয়াচ করতে পারবেন। সবাইকে অনেক ধন্যবাদ, আপনারা সাথে থাকবেন এবং দেখা হবে আগামী মাসে নতুন একজন কোনো বাংলাদেশি এন্টারপ্রেনার প্রফেশনালের সাথে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সবাইকে।